আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমাদের ধারাবাহিকভাবে অ্যাকাউন্টিং লার্নিং সিরিজের আজকের পর্বে জানাচ্ছি স্বাগতম। আমরা কিন্তু একে একে প্রায় 3টা গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করে ফেললাম। আমরা এর আগে সম্পদ কাকে বলে, সম্পদের কত প্রকার ও কী কী, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবলের সম্পর্কে 5-6 মিনিটে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কভার করেছি। আজকে আমরা মূলত আপনাদের দায় কাকে বলে এবং কত প্রকার ও কী কী সেটা নিয়ে আলোচনা করব। সম্পদ এবং দায়ের প্রকারভেদ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকেই, এবং এছাড়াও অঙ্ক করার জন্য এই দুটো টপিক সম্পর্কে ভালোভাবে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন প্রথমেই দায় কাকে বলে সেটা আমরা জানার চেষ্টা করি। ব্যাংকার বন্ধু, দায় মূলত সেটাই আপনার ব্যবসার সম্পদের উপর তৃতীয় পক্ষের অধিকার বা দাবিকে দায় বলে। এখন এই তৃতীয় পক্ষের যে মোট সম্পদের উপর আপনার যে অধিকার বা দাবি, সেটাকে দায় বলে। এটা আমরা একটু ভালো মতো বুঝি। অথবা অনেকে বলে যে দিতে হবে যাহা দায় আমার তাহা। হ্যাঁ, তো আপনি ধরেন ব্যবসায় আপনার মোট সম্পদ আছে সাপোজ 20 লক্ষ টাকা। এর মধ্যে আপনি ব্যবসার শুরুতে 15 লাখ টাকা আপনি নিজে দিয়েছেন, আর 5 লাখ টাকা আপনি ব্যাংক থেকে লোন নিয়ে দিয়েছেন। তাহলে এই যে মোট সম্পদ আপনার 20 লাখ টাকা, এর মধ্যে আপনি যতটুকু দিয়েছেন 15 লাখ টাকা, ততটুকু আপনি ব্যবসার মোট সম্পদের উপর দাবি করতে পারবেন। সেটা হলো আপনার ওনার সিকিউরিটি, আমরা জানি। আর বাকি 5 লাখ টাকা এই যে ব্যাংক থেকে লোন দিয়েছেন, তো ব্যাংক আপনাকে বলবে তোমার যে মোট সম্পদ 20 লাখ আছে তার মধ্যে আমার 5 লাখ আমার দাবিদার। অর্থাৎ আপনি কখনো দেউলিয়া হয়ে গেলে ব্যাংক কিন্তু সেই 5 লাখ আপনার সম্পদের উপর দাবি করতে পারবে। বা আপনাকে এই যে ব্যাংক থেকে যে লোন নিয়েছেন, আপনাকে কিন্তু ভবিষ্যতে অর্থটা পরিশোধ করতে হবে। এইরকমভাবে কিন্তু আপনার সম্পদের উপর যেই দাবিগুলো আসে সেগুলোকে আমরা দায় বলি। আরও সহজভাবে আমরা বলতে পারি যে আপনি ধরে নেন ধারে পণ্য ক্রয় করছেন, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল সেটাকে আমরা দায় বলি। ধারে পণ্য ক্রয় করলেই তো আমরা যার কাছ থেকে পণ্য ক্রয় করেছি, রতনের কাছ থেকে সাপোজ আমি 20 কেজি চাউল কিনছি, তাহলে রতনের নামে রতন অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এই যে রতনকে আমাকে ভবিষ্যতে অর্থ পরিশোধ করতে হবে, দিতে হবে, একটা আমার দায় তৈরি হইল। হ্যাঁ, অথবা আপনার যে কোনো খরচের বাকিও কিন্তু দায় হয় সাধারণত। যেমন আমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি কর্মচারীরা কাজ করে, আমার নিয়ম হচ্ছে যে প্রতি মাস শেষে তাদেরকে বেতন দিতে হবে। কিন্তু দেখা গেল যে 2 মাস হয়ে গেল আমি তাদের বেতন দিচ্ছি না। তাহলে এই যে বেতন এক ধরনের খরচ, যে কোনো খরচের বাকি হলে তাকে সাধারণত দায় বলে। তাহলে এই যে আমি বকেয়া বেতন, তাহলে আমাকে কি তার বেতন দিতে হবে, তাহলে এটা আমার দায়। এরকমভাবে আমার ঋণের সুদ হতে পারে, কিন্তু সুদের সময় পার হয়ে গেছে কিন্তু আমি এখনও পরিশোধ করছি না, বকেয়া সুদ। তাহলে এটাকে ইংলিশে বলে ইন্টারেস্ট পেয়েবল। তাহলে আমার সেটার জন্য দায় দিতে হবে। অথবা আমি বলতে পারি যে আমাদের যে অফিস একটা ভাড়া নিয়ে আছে, তো সেই বিল্ডিংয়ের ভাড়া আমরা এখনও পরিশোধ করি নাই, 3-4 মাস পার হয়ে যাচ্ছে। তাহলে এই যে ভাড়া খরচ, এটার একটা বকেয়া, তাহলে এটা আমাদের পরিশোধ করতে হবে, তাহলে এটাও আমার দায়। সো এরকমভাবে আমরা বলতে পারি যে দিতে হবে যাহা দায় আমার তাহা, অথবা ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের অধিকার বা দাবিকে দায় বলে। তো এখন দায় মূলত 2 প্রকার। একটা হলো স্বল্পমেয়াদী দায় বা কারেন্ট লায়াবিলিটিস, বা আমরা বলি চলতি দায়। আরেকটা হলো দীর্ঘমেয়াদী দায় বা নন কারেন্ট লায়াবিলিটিস, হ্যাঁ, বা লং টার্ম লায়াবিলিটিস বলে আর কি। তো এখন এই কারেন্ট লায়াবিলিটিস আমরা কাকে বলি বা চলতি দায়? যে সকল দায় আমার মেইনলি হচ্ছে 1 বছর বা তার কম সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে, সেটা হলো আপনার কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায়। এটা কেমন হতে পারে? যেমন ধরে নেন আপনি ধারে যখন পণ্য ক্রয় করছেন, তাহলে ধারে যখন পণ্য ক্রয় করছেন তখন কিন্তু আপনাকে 2 মাস 3 মাস আপনার সুযোগ দিবে যার কাছ থেকে কিনছেন, যে 2 মাসের মধ্যে পরিশোধ করে, এমন না যে 1 বছর পার করে বলবে। তাহলে এই যে আপনাকে 1 বছর বা তার কম সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে হচ্ছে। বা আপনি এই যে স্যালারি পেয়েবল বা রেন্ট পেয়েবল বা ইন্টারেস্ট পেয়েবল, এই যে এগুলো বাকি রাখছেন, স্যালারি আপনি বেতন কারো আপনার এমপ্লয়ের বাকি রাখছেন, এটা এমন না যে আপনি 2 মাস পর্যন্ত বা 3 মাস পর্যন্ত রাখবেন, 1 বছরের বেশি কিন্তু বাকি রাখতে পারবেন না। তার মানে আপনাকে কি 2-3 মাসের মধ্যে আপনাকে কিন্তু অর্থ পরিশোধ করতে হচ্ছে। ভাড়া আপনি ওটা কিন্তু খুব দ্রুত আপনাকে অর্থ পরিশোধ করতে হবে। হ্যাঁ, বা আপনি ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট আপনি 5 মাস 6 মাস আপনাকে দেখবে, কিন্তু এটা কিন্তু আপনার এরকম না যে 1 বছর পর আপনাকে পরিশোধ করতে হবে। তার মানে আমরা যে সকল দায় 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয় তাকে কারেন্ট লায়াবিলিটিস বলে। এবং কারেন্ট লায়াবিলিটিসের উদাহরণের মধ্যে আমরা বলতে পারি ইন্টারেস্ট পেয়েবল, স্যালারি পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, তারপর ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট মানে কি? আপনার যে ব্যাংকে টাকা জমা আছে, সাপোজ 10,000 টাকা জমা আছে, তার চেয়ে আপনি অতিরিক্ত টাকা তুলে ফেলেছেন, 15,000 টাকা তুলে ফেলেছেন, তাহলে এই যে 5,000 টাকা আপনাকে সামনে কিন্তু পরিশোধ করতে হবে। তাহলে এটাকে আমরা কারেন্ট লায়াবিলিটিস বললাম। আর আপনার যদি বলে যে লং টার্ম লায়াবিলিটিস বা দীর্ঘমেয়াদী দায় কাকে বলে, তাহলে দীর্ঘমেয়াদী দায় হলো আপনার সেটাই, যে সকল দায়
আপনি 1 বছরের বেশি সময় পর আপনি দীর্ঘমেয়াদে সেটা পরিশোধ করতে পারবেন। এটা যেমন 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, ওটা 1 বছর বা তার অধিক সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। তো এটা নর্মালি ধরে নেন আপনার ব্যাংকের যখন লোন নেন একটা বড় ধরনের, তখন সেটা কিন্তু আপনি 1 বছর নয়, সেটা কিন্তু 3 বছর 4 বছর মেয়াদ থাকে। তাহলে এটা আপনি কিন্তু দীর্ঘমেয়াদে পরিশোধ করছেন। সেটা হচ্ছে হলো আপনার লং টার্ম লায়াবিলিটিস বা নন কারেন্ট লায়াবিলিটিস, বা আমরা ডিবেঞ্চার ঋণপত্র বলি। সো এইভাবে কিন্তু আমাদের লায়াবিলিটিস প্রকারভেদ হয়। সো আজকে আর নয়, আমরা হচ্ছে হলো আপনার যাওয়ার আগে একটা কুইজ দিচ্ছি। এই কুইজের উত্তর লিখলে কিন্তু আপনি নিজে অ্যাকাউন্টিংয়ে পরবর্তীতে ভালো হবেন আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে লেখেন অ্যাকাউন্টস পেয়েবল কোন ধরনের দায়, কারেন্ট লায়াবিলিটিস নাকি লং টার্ম লায়াবিলিটিস। প্রশ্নে লিখুন অ্যাকাউন্টস পেয়েবল কোন ধরনের দায়, এটার অ্যান্সার লিখুন। সো ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। নেক্সট কোনো আবার ভিডিওতে আপনাদের সাথে এই ধরনের দেখা হবে। আর আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 36 ফলো করবেন, এবং ফেসবুক গ্রুপ ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গুরু 36 ফলো করলে আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো রেগুলার আপলোড করতেছি, সেখানে কিন্তু পাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 36-এ কিন্তু এই ধরনের অনেক ভিডিও আছে, বেসিক অ্যাকাউন্টিংয়েরই প্রায় 40 থেকে 50টার উপরে ভিডিও আছে। সো ইউটিউব চ্যানেলটা ফলো করেন। সবাই ভালো থাকেন, হ্যাপি থাকেন, অ্যাক্টিভ থাকেন। সকলের জীবন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম সবাইকে।